বদলে যাচ্ছে পুলিশ, র্যাব, আনসারের পোশাক। মানসিকতা বদলের আহ্বান। সীমান্তে ব্যবহারের জন্য কেনা হচ্ছে সাউন্ড গ্রেনেড, টিয়ার শেল। বিএনপি পুনর্গঠনের কাজ চলছে। জনগণের সমর্থন পেলে দেশ পুনর্গঠনের প্রত্যয় ব্যক্ত করলেন তারেক রহমান। মানুষের দীর্ঘদিনের ভোট দিতে না পারার আক্ষেপ ঘোচাতে চান সিইসি। নিবন্ধন থেকে কেউ যাতে বাদ না পড়ে নির্দেশ কমিশনারদের। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে মেডিকেলে কোটায় পাশ করা 193 জনের ফলাফল স্থগিত। যাচাই বাছাইয়ের জন্য কালকের মধ্যে সনদ জমা দেওয়ার নির্দেশ। ক্যাপিটাল হিলে পৌঁছেছেন ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের 47তম প্রেসিডেন্ট হিসেবে শপথ কিছুক্ষণ পর। 4 বছর পর ফিরছেন যুক্তরাষ্ট্রের শীর্ষ পদে। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। পুলিশ, র্যাব ও আনসার বাহিনীর পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। এরই মধ্যে নতুন ইউনিফর্মের রঙও ঠিক করা হয়েছে। সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি আরও জানান, সীমান্তে বিজিবির ব্যবহারের জন্য সাউন্ড গ্রেনেড এবং কাঁদানে গ্যাস কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। মুহিবুল্লাহ মুহিবের রিপোর্টে থাকছে বিস্তারিত। ছাত্র জনতার অভ্যুত্থানে গত বছরের 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর পুলিশ বাহিনী সংস্কারের দাবি ওঠে। একই সঙ্গে দাবি ওঠে পুলিশের পোশাক পরিবর্তনেরও। সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পুলিশ, র্যাব ও আনসারের পোশাক পরিবর্তন করা হচ্ছে। পুলিশের পোশাক হবে আয়রন রঙের, র্যাবের পোশাক হবে জলপাই আর আনসারের পোশাক হবে সোনালী গমের রঙের। পোশাকের সিদ্ধান্তটা হয়ে গেছে। আমরা পুলিশের জন্য, র্যাবের জন্য এবং আনসারের জন্য 3টা সিলেক্ট করা হয়েছে। ভাই এটা ইমপ্লিমেন্ট হবে তো আস্তে আস্তে, একসাথে তো সবাই পড়া যাবে না। যেহেতু এই জিনিসগুলি যে সময় ধরেন আস্তে আস্তে একটা যে সময় হয় আস্তে আস্তে ইমপ্লিমেন্ট করতে হয়। যেমন ধরেন আপনাকে যে সময় বলছি ভিতরে আসেন, সব কি একসাথে ঢুকতে পারছেন? আস্তে আস্তে ঢুকছেন না, এরকম একটু আস্তে আস্তে ইমপ্লিমেন্ট করতে হয়। পোশাকের সাথে সাথে সবকিছু মন মানসিকতা সবকিছুরই পরিবর্তন দেয়। তো আমি বারবার একটা বলি, আপনারা কিন্তু একটা ক্ষেত্রে হলো সবচেয়ে বেশি জোর দেবেন, এই হলো দুর্নীতি। উপদেষ্টা জানান, সাম্প্রতিক চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে দেখা গেছে বিএসএফ কাদারি গ্যাস ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করছে। বিজিবির কাছে কাদারি গ্যাস ও সাউন্ড গ্রেনেড নেই, তাদের কাছে শুধু প্রাণঘাতী অস্ত্র রয়েছে। এমন বাস্তবতায় বিজিবির জন্য কাদারি গ্যাস ও সাউন্ড গ্রেনেড কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্লাস আমাদের যে কতগুলি লিমিটেশন রয়ে গেছে, এইগুলির ব্যাপারে আলোচনা হয়েছে। যেহেতু আপনারা জানেন যে আমাদের ইসের পরে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, যেগুলি আমরা এখন পর্যন্ত কিন্তু রিপ্লেসমেন্ট করতে পারিনি। যেমন গাড়ি যেগুলি নষ্ট হয়ে গেছে আমরা এখনো রিপ্লেসমেন্ট করতে পারিনি। কিন্তু যেইগুলি নাই, যেমন ধরেন যে টিয়ার গ্যাস নিক্ষেপ করা, যে টিয়ার গ্যাস তো ওদের কাছে নাই। প্লাস আপনার ওদের কাছে তো এই যে সাউন্ড গ্রেনেড নাই। এই সাউন্ড গ্রেনেড এইগুলি কেনার জন্য ওদের আমরা পারমিশন দিয়ে দিয়েছি। যেটা নিয়ে আপনারা দেখছেন যে চাঁপাইনবাবগঞ্জে বিএসএফ এর কাছে আছে, কিন্তু আমাদের বিজিবির কাছে নাই। বিজিবির কাছে আছে হলো সব লেথাল ওয়েপন। এগুলি আমরা এদের অনুমতি দিয়ে দিছি ক্রয় করার জন্য। বাংলাদেশে অনেকে অবৈধভাবে বসবাস করছে উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, তাদের বৈধ হওয়ার আবেদন থেকে 10 কোটি টাকা আয় করেছে সরকার। যারা অবৈধ অভিবাসীদের থাকতে সহায়তা করেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান জাহাঙ্গীর আলম চৌধুরী। সবসময় মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, রাজনৈতিক ঝড়ের পর এখন দল পুনর্গঠনের কাজ চলছে। জনগণের সমর্থন পেলে দেশকেও পুনর্গঠন করা হবে বলে জানান তিনি। বলেন, স্বৈরাচার মুক্ত বাংলাদেশে দেশপ্রেম নিয়ে 31 দফা বাস্তবায়ন করতে চান। রিপোর্ট করছেন সিকান্দার রেমান। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সদস্য নবায়ন কার্যক্রমের উদ্বোধন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমি সকলেই উৎসব মুখর পরিবেশে বিএনপি নেতারা জানান, গত 15-16 বছরে অবর্ণনীয় নির্যাতনের শিকার হয়েছেন বিএনপি নেতাকর্মীরা। তারপরও তারা দেশের স্বার্থে দলকে আঁকড়ে ধরে রেখেছেন। তৃণমূলের নেতাকর্মীদের ত্যাগ ও তাদের উপর নির্যাতনের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন বিএনপির সিনিয়র নেতারা। আমরা এই কর্মসূচিটাকে যেন জাতীয় কর্মসূচি হিসাবে আওয়ামী লীগের শাসন আমলে যে শ্বেতপত্র, সেটার যেমন পাবলিসিটি করব, প্রচার করব, পজিটিভলি 31 দফাটাও আমরা সামনে নিয়ে যাব। একটা রাজনৈতিক দলের দায়িত্ব হলো
শুভানুধ্যায়ী যারা তাদেরকে সমর্থক বানানো, যারা সমর্থক তাদেরকে সদস্য বানানো, যারা সদস্য তাদেরকে কর্মী বানানো, যারা কর্মী তাদেরকে নেতা বানানো, এই কাজটা শুরু করতে যাচ্ছেন আপনারা। শুধুমাত্র স্লোগান দিয়ে কিন্তু আমরা এই সামনের বা আরো সামনের যুদ্ধ জয় করতে পারবো না। আরেকটি কথা যেটা আমি আগে বলছি, এখনো বলছি, যে আমাদেরকে রিক্রুটমেন্টটা যদি ভবিষ্যতে যখন আমরা করব, নতুন সদস্য নেব, তখন যেন আমরা ভালো দেখে, ভালো মানুষ দেখে, ভালো মেধাবী লোককে দলের মধ্যে নিয়ে এসে দল শক্তিশালী হবে, সমৃদ্ধ হবে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, দেশের ওপর রাজনৈতিক ঝড় বয়ে গেছে। বিগত স্বৈরাচার আমলে দেশের প্রতিটি প্রতিষ্ঠান দলীয়করণ করে ধ্বংস করা হয়েছে। এখন পুনর্গঠনের সময় জানিয়ে তারেক রহমান বলেন, দেশ গঠনে 31 দফা বাস্তবায়ন করা হবে। ঝড়ের পরে আমরা দলকে পুনর্গঠন করছি। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করতে চাই আমরা ইনশাল্লাহ জনগণের সমর্থন আমরা পাব। জনগণের সমর্থন পাবার পরে আমাদের দেশকেও পুনর্গঠন করতে হবে। দলকে যদি আমরা সঠিকভাবে পুনর্গঠন করতে না পারি, আমরা দেশকে পুনর্গঠন করতে পারবো না। দেশকে পুনর্গঠন করার জন্য, রাষ্ট্রকে মেরামত করার জন্য আমরা কিন্তু 31 দফা দেশের সামনে, দেশের মানুষের সামনে উপস্থাপন করেছি। আমরা সেটিকে যদি বাস্তবায়ন করতে হয়, অবশ্যই আমাদের দলকে ঐক্যবদ্ধ, দলকে পুনর্গঠিত করতে হবে। দলে আরো বেশি মেধাবী ও যোগ্যতা সম্পন্ন তরুণ, যুবক ও নারীদের অন্তর্ভুক্ত করার কথা উঠে আসে আলোচনায়। সেক্ষেত্রে তৃণমূল থেকে সাংগঠনিক কাজ আরো জোরদারের কথা বলেন তারা। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। অতীতেই স্বৈরাচারদের পরিণতির কথা বিবেচনা করে শিগগিরই জাতীয় নির্বাচনের ব্যবস্থা করার দাবি জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড খন্দকার মোশাররফ হোসেন। ঢাকা মেডিকেল কলেজে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 89তম জন্মদিন উপলক্ষে ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব আয়োজিত জিয়া এবং বহুদলীয় গণতন্ত্র বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। অন্তর্বর্তীকালীন সরকারকে সম্মানের সঙ্গে বিদায় নিতে হলে দ্রুত জনগণের নির্বাচিত প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করার কথা বলেছেন তিনি। একই সঙ্গে সব দলের সঙ্গে কথা বলে সংস্কারের চূড়ান্ত ঘোষণা করার দাবি জানিয়েছেন তিনি। ড মোশাররফ বলেন, বর্তমান বাংলাদেশ যে অর্থনৈতিক ভিত্তির উপর দাঁড়িয়ে আছে, এর সূত্রপাত শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান করেছিলেন। অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দিতে আহ্বান জানিয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। বৈষম্য দূর করে গণতান্ত্রিক প্রক্রিয়ায় যেতে নির্বাচনের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। জাতীয় প্রেস ক্লাবে 5 আগস্ট পরবর্তী বাংলাদেশ নিয়ে আলোচনার আয়োজন করে বাংলাদেশ রাষ্ট্র সংস্কার পার্টি। এতে বক্তারা বলেন, শূন্যস্থান পূর্ণ করাই সংস্কার নয়, রাষ্ট্রের পাশাপাশি রাজনৈতিক দলেও সংস্কার দরকার। আলোচনায় নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, সংস্কার প্রশ্নে স্পষ্ট অবস্থানে থাকতে হবে অন্তর্বর্তী সরকারকে। ভালো লাগুক খারাপ লাগুক, আপনার এখানে হাটটাও দখল করেছে, আপনার বাস স্ট্যান্ডটা সে দখল করেছে, যেখানে যেখানে সম্ভব চাঁদাবাজি করেছে, চাঁদা না দিলে থাকতে পারবেন সেই পরিস্থিতি করেছে। কিছু করতে পারছেন? কমপ্লেন করবার কেউ আছে? এই যে গভর্নমেন্ট আছে, সেই গভর্নমেন্টের কাছে কমপ্লেন করতে পারছেন? কমপ্লেন করলে গভর্নমেন্ট শুনছে? আমি ভাই সিম্পল বুঝি, একটা ভালো ইলেকশন চাই এখন। কারণ আপনি তো দাম কমাতে পারবেন না, আপনি পুলিশ ঠিক করতে পারবেন না, ছিনতাই লুটপাট শুরু হয়ে গেছে না, কিছু করতে পারেননি তারা। সিভিল অ্যাডমিনিস্ট্রেশন ঠিক করতে পারেন নাই, কোনো জায়গায় পারছেন না, যখন তাড়াতাড়ি ভোট দিয়ে দেওয়া ভালো। না হলে সমস্যা হচ্ছে, এই সরকারটাও যখন অপ্রিয় হয়ে যাবে যদি হয়, এবং মানুষ যদি রাস্তায় নেমে যায়, কোনোদিন যদি বলে এত টাকা দিয়ে চাল কিনবো না, এত দ্রব্যমূল্য বাড়লে তোমাকে দরকার কি, তখন আমরা একেবারে পাথারে পড়ে যাব, অকুল সমুদ্রে পড়বো। কি ঠিক করবো আমরা? কিভাবে আরেকটা গভর্নমেন্ট আসবে? মার্শাল ল ছাড়া গতি থাকবে না। এদিকে শাহবাগ এলাকায় এক আলোচনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক বলেন, অনির্বাচিত সরকার বেশিদিন ক্ষমতায় থাকা ঠিক নয়। ভোটাধিকার নিশ্চিত করে দেশকে গণতান্ত্রিক প্রক্রিয়া ফেরাতে অন্তর্বর্তী সরকারকে আহ্বান তার। বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে প্রত্যাশাটা খুবই সীমিত আমাদের। আমরা আমাদের ভোটের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করতে চাই। নিয়মতান্ত্রিকভাবে সরকার পরিবর্তনের একটা যে ধারা বন্ধ করে দেওয়া হয়েছিল, সেটা আসলে সেটা ভালো। আমরা এখানে বিশেষ করে জনগণের গণতান্ত্রিক অধিকারটা
যেটা শ্রমজীবী সাধারণ মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটাকে আমরা সম্প্রসারিত করতে চাই, যাতে পরবর্তীকালে শ্রেণী গণ আন্দোলনে তার জমিনটা তৈরি করা যায়, একটা গণতান্ত্রিক আবহাওয়া, গণতান্ত্রিক পরিবেশ যদি থাকে। দেশে এখনো বৈষম্য চলমান অভিযোগ করে বক্তারা বলেন, শহীদদের আত্মত্যাগকে ক্ষমতার সিঁড়ি হিসেবে ব্যবহার করা 24-এর গণ অভ্যুত্থানের চেতনার পরিপন্থী। রিশান নাসরুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। উন্নয়ন ও সন্ত্রাস দমন সহ বিভিন্ন ইস্যুতে অন্তর্বর্তী সরকারের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন পুনর্ব্যক্ত করেছেন বাংলাদেশে মার্কিন দূতাবাসের নতুন চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান্ড জ্যাকবাসন। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সৌজন্য সাক্ষাতে প্রধান উপদেষ্টাকে আশ্বাস দিয়েছেন তিনি। ডক্টর ইউনূস এই সময় আশা ব্যক্ত করেন, ফেব্রুয়ারির মধ্যেই জুলাই ঘোষণার বিষয়ে রাজনৈতিক দলগুলো ঐক্যমত্যে পৌঁছতে পারবে। এছাড়াও রাজনৈতিক দলগুলো সংস্কারের প্রস্তাবে সম্মত হলে সরকার জুলাই সনদ স্বাক্ষরে অনুরোধ জানাবে বলে জানিয়েছেন তিনি। মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স দেশের বেশ কয়েকজন সাংবাদিকের গ্রেফতার এবং ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে কয়েকটি সহিংসতার প্রতিবেদনে উদ্বেগ প্রকাশ করেন। এ সময় প্রধান উপদেষ্টা জানান, সরকার দেশের সবার জন্য ন্যায় বিচার নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। এছাড়াও রোহিঙ্গা সংকটের সমাধান, সার্ককে পুনরুজ্জীবিত করা সহ দ্বিপক্ষীয় বিভিন্ন ইস্যুতে আলোচনা হয় সৌজন্য এই সাক্ষাতে। উচ্চ মূল্যস্ফীতি, আবহাওয়ার চরম আচরণ ও দূষণ সহ 5টি প্রধান ঝুঁকিতে বাংলাদেশ। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের রিপোর্টের এই তথ্য দেশের জন্য সতর্ক সংকেত হিসেবে দেখছেন বিশ্লেষকরা। প্রতিবেদন আমলে নিয়ে এখনই কার্যকর পদক্ষেপ না নিলে নতুন বিনিয়োগ ও কর্মসংস্থান হোঁচট খেতে পারে দেশে। বিস্তারিত জিয়াউল হক সবুজের রিপোর্টে। গেল 2024 সালের পুরোটা সময় জুড়েই উচ্চ মূল্যস্ফীতির চাপে হাঁসফাঁস করেছেন সাধারণ মানুষ। ডিসেম্বরের সবশেষ তথ্যেও 13% ছুঁই করেছে খাদ্য মূল্যস্ফীতি। নতুন বছরেও সেই কষ্টে ভুগতে হতে পারে, যা দেশের জন্য সুখকর নয়, এমন তথ্য ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের। সময় থাকতে তাই শক্তিশালী পদক্ষেপের তাগিদ বিশেষজ্ঞদের। মূল্যস্ফীতি আমরা হ্রাস করতে পারছি না, মোটামুটিভাবে একটা ডাবল ডিজিটের মধ্যেই আছে। আমরা দেখছি যে আমাদের যে গ্রোথ ফোরকাস্ট সেটাও কিছুটা অবনমন করা হয়েছে এবং আগের তুলনায় তো এটা বেশ নিচের দিকে আছে, এখন 4-5% দিকে প্রাক্কলন করা হচ্ছে। এই ঝুঁকিগুলোর কথা যেগুলো বলা হচ্ছে, সামষ্টিক অর্থনীতি নিয়ে যারা চিন্তাভাবনা করেন, আমার মনে হয় না যে এটার মধ্যে কোনো ধরনের একটা বিপরীতমুখী কোনো একটা বিশ্লেষণ এখান থেকে করা সম্ভব। শুধু মূল্যস্ফীতি নয়, মাত্রাতিরিক্ত দখল দূষণ আর আবহাওয়ার চরম আচরণে ভুক্ত হতে পারে সাধারণ মানুষকে। তাই এসব ঝুঁকি কমাতে কার্যকর পদক্ষেপ নেওয়ার পরামর্শ পরিবেশ ও জলবায়ু বিশেষজ্ঞদের। ওয়াটার পলিউশন, এয়ার পলিউশন, নয়েজ পলিউশন, অন্যান্য হিউম্যান ইন্ডিউস বা মানুষসৃষ্ট দূষণগুলোর কারণে আমরা মানব স্বাস্থ্যের বা জনস্বাস্থ্যের উপরে নানা রকমের হুমকি তৈরি করছি। ফলে এই রিপোর্টে আমাদেরকে কিন্তু এক ধরনের সিগন্যাল দিচ্ছে, কয়েকটা এক্সাম্পল যেরকম পিছনে আছে আমাদেরকে সিগন্যাল দিচ্ছে আগামী দিনগুলোতে যদি আমরা আমাদের ঝুঁকিগুলো প্রশমিত না করি তাহলে বড় ধরনের ডিজাস্টার হতে পারে। যেমন দূষণের ক্ষেত্রে দ্য গ্রেট লন্ডন স্মোক তৈরি হয়েছিল 1953-তে। আমাদের এইখানে এখন কুয়াশা এবং ধোঁয়া মিলে ধোঁয়াশা সৃষ্টি হচ্ছে। সো একটা ঝুঁকির রিস্ক থেকে যাচ্ছে। অর্থনীতির চাকা বেগবান করতে মূল্যস্ফীতির হ্রাস টানার পাশাপাশি চিহ্নিত সমস্যা নিরসনে সরকারকে বাস্তবসম্মত সিদ্ধান্ত নেওয়ারও তাগিদ দিয়েছেন তারা। এটাকে আমাদের জাতীয় পর্যায়ে গুরুত্ব সহকারে দেখতে হবে, কারণ এই রিপোর্টের অনেক কিছু অলরেডি হয়ে গেছে এবং বাকিগুলোর পাইপলাইনের ভিতরে আছে। সব দিক থেকে মিলে এগুলোতেই আমাদের এখন দৃষ্টি দিতে হবে এবং নীতি নির্ধারকদেরকে সামষ্টিক অর্থনৈতিক যে স্থিতিশীলতা সেটাই আমাদেরকে প্রথমে আনতে হবে এবং সেখানে মূল্যস্ফীতি কমানো, ব্যবসা পরিবেশ সেখানে এখনো অনিশ্চয়তা কিছু রয়ে গেছে, সেটা কমানো, এই জায়গাগুলোতে এখন হাত দিতে হবে। জলবায়ুর ঝুঁকি প্রশমনের সক্ষমতা বাড়াতে ঋণের বদলে এককালীন সহায়তার দিকেই নজর দেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। নির্ভয়ে পছন্দের প্রার্থীকে যেদিন সাধারণ মানুষ ভোট দিতে পারবে সেদিন ভোটাধিকার প্রতিষ্ঠা হবে বলেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। মানুষের দীর্ঘদিনে ভোট দিতে না পারার আক্ষেপ ঘোচাতে চান বলেও জানিয়েছেন তিনি। রিপোর্ট করছেন এসএম ফয়েজ। দেশব্যাপী সপ্তমবারের মতো বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু করেছে নির্বাচন কমিশন। তা চলবে 3 ফেব্রুয়ারি পর্যন্ত। নিবন্ধন কেন্দ্রে বায়োমেট্রিক নিবন্ধন 5 ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে চলবে 11 এপ্রিল পর্যন্ত।
2008 সালের 1 জানুয়ারি বা তার আগে জন্মগ্রহণকারীদের তথ্য সংগ্রহ করা হবে। ঢাকা জেলার সাভার উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধান নির্বাচন কমিশনার AM নাসির উদ্দিন ও নির্বাচন কমিশনাররা ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন করার আশ্বাস দেন সিইসি। মানুষকে যাতে আমরা উদ্বুদ্ধ করতে পারি যে আপনারা ভোট দেওয়া যেমন দায়িত্ব, কেউ যাতে আপনার ভোটটা অন্য কেউ যাতে দিয়ে যেতে না পারে, আপনার ভোটের বাক্সটা যাতে কেউ দখল করতে না পারে, আপনার ভোটের কেন্দ্রটা যাতে কেউ দখল করতে না পারে, এই জন্য মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি, মানুষকে যাতে আমরা সাথে পাই, আপনারা দয়া করে এই সচেতনতা সৃষ্টি করে, অ্যাওয়ারনেসটা সৃষ্টি করার জন্য আপনারা ভূমিকা রাখবেন, এই প্রত্যাশা আমরা করি। AM নাসির উদ্দিন বলেন, যে কোনো মূল্যে জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেওয়া হবে। আমাদের ইয়াঙ্গার জেনারেশন যাতে ভোটটা দিতে পারে, আগে অনেকে যে ভোটার হয়েছে ভোট দিতে পারে নাই, তাই তারা রক্ত দিল, এত ইনজিউর হইলো, যদি ভোটটা যদি দিতে না ব্যবস্থা যদি আমরা না করতে পারি, তাহলে তো জাতির সাথে আমরা যে প্রতিশ্রুতিবদ্ধ, জাতির কাছে আমরা ওয়াদাবদ্ধ, এই 18 মানুষ যে বঞ্চিত হইলো তারা কোথায় যাবে? তাদের বঞ্চনার কথা কার কাছে বলবে? তাদের বঞ্চনার বিষয়টি কে দেখবে? ইলেকশন কমিশন। এবং আমরা সম্মিলিতভাবে তাদের বঞ্চনাটা বোঝাতে চাই। তারা যে দিনে বঞ্চিত হয়েছে ভোটের অধিকার থেকে, এই সুযোগ এসছে, এখন ইনশাল্লাহ আমরা এই সুযোগটা আমরা নিব। সবশেষ হালনাগাদ কার্যক্রমে নারী ভোটারের সংখ্যা আশঙ্কাজনক কম হওয়ায় এবার তথ্য সংগ্রহকারীদের সতর্ক থাকার আহ্বান জানান নির্বাচন কমিশনাররা। হুঁশিয়ার করেন 2 জায়গায় ভোটার না হতে। সবশেষ হালনাগাদ অনুযায়ী দেশে ভোটার সংখ্যা 12,18,50,160 জন। SM ফয়েজ, বাংলা ভিশন, সাভার, ঢাকা। এর আগে ভর্তি পরীক্ষায় মুক্তিযোদ্ধা সহ সব ধরনের কোটা বাতিলের দাবিতে আন্দোলন করে শিক্ষার্থীরা। একই সাথে মেডিকেল ভর্তি পরীক্ষার ফলাফল আজকের মধ্যে বাতিল করে নতুন ফলাফল প্রকাশেরও দাবি তাদের, নইলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন। বিস্তারিত জানাচ্ছেন জিয়া খান। 24-এর সেই স্লোগান 25-এ এসে আবারও দিচ্ছে শিক্ষার্থীরা। কোটা বাতিলের দাবিতে করা আন্দোলনে জুলাই অভ্যুত্থানের তাৎপর্য নিয়ে এবার প্রশ্ন তোলেন তারা। 24-এর কোটা আন্দোলন থেকে শুরু করে এই সরকার পতন হয়েছিল, তাহলে সেইখানে এখনো কিভাবে এই কোটাগুলো বহাল থাকে? আবু সাঈদের মৃত্যুর দিন জিজ্ঞাসা করা হয়েছিল যে প্রশ্নে, সেই প্রশ্নে কিভাবে এখনো কোটার সুযোগ নিয়ে তথাকথিত ভুয়া মুক্তিযোদ্ধার সন্তানেরা সিট দাবি করে, এই কথা আমার মাথায় আসে না। ভর্তি পরীক্ষায় সব ধরনের কোটা বাতিলের দাবি তাদের। ভবিষ্যতে সকল প্রকার কোটা, মেডিকেল শিক্ষা ব্যবস্থা সহ সকল প্রকার শিক্ষা ব্যবস্থার প্রশ্নপত্র এবং উত্তরপত্রের যথাযথ সংস্কার করতে হবে। প্রকাশিত মেডিকেল ভর্তি পরীক্ষার ফলাফলও বাতিলের দাবি করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। আবারও কোটা প্রথার কারণে অসংখ্য যোগ্য শিক্ষার্থী ভর্তি হতে পারেনি এবং কিছু অযোগ্য শিক্ষার্থী পাস মার্কের আশেপাশের নাম্বার পেয়ে মেডিকেল কলেজগুলোতে ভর্তির সুযোগ পেয়েছে। মেডিকেলে কাট মার্ক যেখানে 84 পয়েন্ট সামথিং, সেখানে 71 থেকে 72 পে কিভাবে একজন স্টুডেন্ট ঢাকা মেডিকেলের মতো মেডিকেলে চান্স পায়, এটা আমার মাথায় ঢোকে না। ফ্রিডম ফাইটার কোটা তো সেটা তো অন্য বিষয়, কিন্তু তাই বলে 71 থেকে 72 চান্স কেন? 41 থেকে 42 মার্কস পেয়ে কেমনে ফরিদপুর মেডিকেলে চান্স পায়, এটা আপনারা আমাকে বুঝান। দাবি না মানলে খুব শিগগিরই কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি শিক্ষার্থীদের। আজকে আপনারা আমাদের যে শান্তিপূর্ণ অবস্থান দেখছেন, যদি আজকের মধ্যে দৃষ্টান্তমূলক কোন ধরনের পদক্ষেপ স্বাস্থ্য শিক্ষা না দেখায়, অন্তর্বর্তীকালীন সরকার না দেখায়, তাহলে আপনারা আমাদের কঠোর রূপ দেখবেন। শিক্ষা ব্যবস্থার পরিবর্তন এবং ভর্তি পরীক্ষার পর উত্তরপত্র সহ ফলাফল প্রকাশের দাবিও করেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা। এদিকে মেডিকেলে ভর্তি পরীক্ষায় কোটায় উত্তীর্ণ 193 জনের সনদ চেয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। সনদ যাচাই বাছাই করে অনলাইনে আপডেট করতে বলা হয়েছে। এই যাচাই বাছাই কার্যক্রম সম্পন্ন না হওয়া পর্যন্ত এই 193 জনের ভর্তি সংক্রান্ত যাবতীয় কার্যক্রম স্থগিত থাকবে বলে জানানো হয়েছে। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে 27, 28 এবং 29 জানুয়ারি এই 3 দিন কোটায় উত্তীর্ণরা সমস্ত কাগজপত্র নিয়ে মন্ত্রণালয়ে আসবে। সন্তান ছাড়া অন্য কেউ এই তালিকায় রয়ে গেছে কিনা
তা যাচাই করা হবে। সন্তান ছাড়া যদি অন্য কেউ লিস্টে থাকে তাহলে তার স্থান পাওয়ার কোনো সুযোগ নেই। রবিবার 2024-2025 শিক্ষাবর্ষে মেডিকেল ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। দেশে 37টি সরকারি মেডিকেল কলেজে ভর্তির জন্য প্রাথমিকভাবে 5,372 জন নির্বাচিত হয়, যাদের মধ্যে মুক্তিযোদ্ধার সন্তান কোটার 193 জন রয়েছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে হত্যাকাণ্ডের অভিযোগে করা 3 মামলায় পুলিশের সহকারী কমিশনার তানজিল আহমেদ, কনস্টেবল আকরাম হোসেন এবং হোসেন আলীকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সোমবার ট্রাইব্যুনালের চেয়ারম্যান গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল এই আদেশ দেন। 20 জুলাই যাত্রাবাড়ি এলাকায় আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে নিহত হয় কলেজ ছাত্র ইমাম হোসেন তাইম। এই হত্যা মামলার আসামি পুলিশের সহকারী কমিশনার তানজিল আহমেদ। গাজীপুরের কোনাবাড়িতে 5 আগস্ট কলেজ ছাত্র মোহাম্মদ হৃদয় হত্যাকাণ্ডে অভিযুক্ত কনস্টেবল আকরাম। অপর আসামি কনস্টেবল হোসেন আলীর বিরুদ্ধে রাজধানীর উত্তরায় ছাত্র জনতার আন্দোলন দমনে পরিচালিত হত্যাকাণ্ডে অংশগ্রহণের অভিযোগ রয়েছে। সোমবার ট্রাইব্যুনালের বিচার কার্যক্রমের এখতিয়ার চ্যালেঞ্জ করে এনটিএমসির সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল আহসানের পক্ষে করা আবেদনের শুনানি শেষে রায়ের জন্য বুধবার তারিখ দিয়েছে আদালত। গ্যাসের সংকট দূর না করে দাম বৃদ্ধির উদ্যোগ দুরভিসন্ধিমূলক বলে মনে করে ভোক্তা অধিকার সংগঠন ক্যাব। সংগঠনটির জ্বালানি উপদেষ্টা অধ্যাপক শামসুল আলম বলেছেন, আগের সরকারের মতো দেশবিরোধী আমদানি নির্ভরতার পথেই হাঁটছে অন্তর্বর্তী সরকার। অন্যদিকে ব্যবসায়ীরা বলেছেন, শিল্পে গ্যাস নেই, নতুন বিনিয়োগও নেই। রিপোর্ট করছেন রিশন নাসরুল্লাহ। নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহে এলএনজি আমদানির অজুহাতে শিল্প খাতে গ্যাসের দাম 1.5 গুণ বাড়াতে উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। এর মধ্যে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনকে এ ব্যাপারে উদ্যোগ নেওয়ার অনুমতি দিয়েছে মন্ত্রণালয়। দাম বৃদ্ধির প্রস্তাবনা অনুযায়ী নতুন গ্যাস সংযোগের ক্ষেত্রে প্রতি ইউনিটের দাম পড়বে 60 টাকার উপরে। অনুমোদিত লোডের চেয়ে বেশি গ্যাস ব্যবহার করলে বাড়তি দাম প্রযোজ্য হবে পুরাতন শিল্পেও। একই সাথে আন্তর্জাতিক বাজারে এলএনজির দাম বাড়লে খরচ আরও বাড়বে। আমাদের এই মুহূর্তে যদি বলেন যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের জন্য, শিল্পায়নের জন্য বা শিল্প ব্যবসা বাণিজ্যের সবচেয়ে বড় চ্যালেঞ্জ যেটা, এটা হচ্ছে গ্যাস সংকট। কোনোভাবেই কনভিন্স না, কোনোভাবেই বুঝতে পারছি না যে কেন 75 টাকা হবে। নতুন গ্যাস যারা নিবে তাদেরটা কেন 75 টাকা হবে। আর পুরনো, ওনারা এনশিওর করেছেন যে আমরা পুরনো কাস্টমার যারা আছে তারা আগের রেটেই পাবে। তাহলে কি হচ্ছে, মার্কেটে কিন্তু একটা আনহেলদি কম্পিটিশন তৈরি হয়ে যাচ্ছে, একটা বৈষম্য তৈরি হয়ে যাচ্ছে। তাহলে কি দাঁড়াচ্ছে, যে নতুন করে ইনভেস্টমেন্ট এবং আমাদের যে এক্সিস্টিং যে ক্যাপাসিটি আছে এটাকে এনহ্যান্স করা, ক্যাপাসিটি বৃদ্ধিটাকে নিরুৎসাহিত করা হচ্ছে। সিস্টেম লসের নামে বিতরণ কোম্পানিগুলোর গ্যাস চুরি বন্ধ করা গেলে দাম বৃদ্ধির প্রয়োজন পড়বে না মনে করেন ক্যাবের জ্বালানি উপদেষ্টা অধ্যাপক শামসুল আলম। সমালোচনা করেন অন্তর্বর্তী সরকারের কর্মপদ্ধতিরও। যেভাবে ব্যয় বৃদ্ধি করে রেখে গেছে, বাদবাকিটুকু মূল্যহার বৃদ্ধি করে সেটা সমন্বয় করে ভর্তুকি প্রত্যাহার করে মানুষের কাছ থেকে আরও 1.5 গুণ দাম বেশি নেওয়া, আরও 50% দাম বেশি বৃদ্ধি করা, এইভাবে দাম বাড়িয়ে এটাকে আমদানি বাজারে পরিণত করার সব ষোলকলা পূর্ণ হওয়ার দিকে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি। এইটা করার জন্যই কি সরকার এসেছিল? এর আগে গেল বছরের ফেব্রুয়ারিতে নির্বাহী আদেশে বিদ্যুৎ খাতে এবং 2023 সালে শিল্প ও বিদ্যুৎ খাতে গ্যাসের দাম বাড়ানো হয়েছিল। রিশান নাসরুল্লাহ, বাংলাভিশন, ঢাকা। আর কিছুক্ষণের মধ্যে যুক্তরাষ্ট্রের 47তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। এরই মধ্যে ক্যাপিটল হিলে পৌঁছেছেন তিনি। দীর্ঘ 4 বছর পর দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে ফিরছেন এই রিপাবলিকান নেতা। আমন্ত্রিত অতিথিদের মধ্যে রয়েছেন বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন, সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টন, টেসলা মোটরসের সিইও ইলন মাস্ক সহ বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান ও অতিথিরা। দ্বিতীয় মেয়াদে অভিবাসীদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান, আমদানি শুল্ক বাড়ানো, ক্যাপিটল হিলে হামলাকারীদের সাধারণ ক্ষমাসহ একগুচ্ছ নির্বাহী আদেশে সইয়ের আগাম আভাস দিয়েছেন ট্রাম্প। এতে উৎসব আয়োজনের মাঝে উৎকণ্ঠিত যুক্তরাষ্ট্র অভিবাসন প্রত্যাশী বাংলাদেশ, ভারত ও মেক্সিকো সহ বিভিন্ন দেশের নাগরিকরা। ফিরতে পারে কয়েকটি মুসলিম দেশ থেকে যুক্তরাষ্ট্র ভ্রমণের নিষেধাজ্ঞা। বিশ্লেষকদের ধারণা, বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় দ্বিতীয় মেয়াদে ট্রাম্পকে বেগ পেতে হবে। বিশেষ করে রাশিয়া, চীন, ইরান আর মধ্যপ্রাচ্য ইস্যুতে বাইডেন প্রশাসন যেভাবে কঠিন সিদ্ধান্ত নিয়েছে, ট্রাম্পকেও সেভাবে এগুতে হতে পারে।
দর্শক, মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প শপথ নিয়েছেন। সর্বশেষ অবস্থা জানতে আমরা আপনাদের সরাসরি নিয়ে যাচ্ছি শপথ অনুষ্ঠান স্থলে। দর্শক, যুক্তরাষ্ট্রের ক্যাপিটাল হিল থেকে আমরা দেখছিলাম ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠান। এর মাধ্যমে ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে তিনি শপথ নিচ্ছেন এবং দীর্ঘ ৪ বছর পর দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে ফিরছেন তিনি। নানা আয়োজনে পালিত হলো ৫৬তম শহীদ আসাদ দিবস। ১৯৬৯ সালের এই দিনে ঐতিহাসিক ১১ দফা আন্দোলনে হরতাল চলাকালে পুলিশের গুলিতে শহীদ হন তিনি। সকালে ঢাকা মেডিকেল কলেজ গেটে তার স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানায় রাজনৈতিক দলসহ বিভিন্ন সংগঠন। আরও বিস্তারিত জানাচ্ছেন মামুন আব্দুল্লাহ। কিছু আত্মত্যাগ আন্দোলনের পথ সুগম করে, পথ দেখায় জনতার অভ্যুত্থানের। তেমনি এক বিপ্লবীর নাম শহীদ আসাদ। ১৯৬৯-এর ২০ জানুয়ারি তৎকালীন স্বৈরাচার আইয়ুব সরকারের বিরুদ্ধে দেশমাতৃকার জন্য জীবন বাজি রাখা এক নাম। সে সময় ঐতিহাসিক ১১ দফা আন্দোলনের হরতাল চলাকালে পুলিশের গুলিতে শহীদ হন তিনি, যার রক্তমাখা পথ মারিয়ে আসে ৬৯-এর গণ অভ্যুত্থান, ৭১-এর মুক্তিযুদ্ধ। স্বাধীনতার স্বাদ পায় প্রিয় মাতৃভূমি বাংলাদেশ। সোমবার সকাল থেকে শহীদ আসাদের ৫৬তম মৃত্যুবার্ষিকীতে তার স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানাতে আসেন তার সহযোদ্ধা, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক দলের নেতারা। এ সময় তার সহযোদ্ধারা জানান, শহীদ আসাদের অসমাপ্ত কাজ এখনো সমাপ্ত হয়নি। এক অর্থে আসাদের যে আত্মাহুতি সেটা সফল মানে সে স্বৈরাচারের পতন ঘটিয়েছে এবং এখানে একটা মুক্তির সংগ্রাম, মুক্তিযুদ্ধ, সেই মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে একটা স্বাধীন বাংলাদেশ সেটা প্রতিষ্ঠিত হয়েছে। কিন্তু তার যে অন্তর্নিহিত আকাঙ্ক্ষা, চেতনা, যেটা হলো শোষণ মুক্তির চেতনা, মানুষের যে অধিকার প্রতিষ্ঠার চেতনা, যে অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, কাজ, মানুষের যে মৌলিক গণতান্ত্রিক অধিকার, সেই অধিকার যে প্রতিষ্ঠা, সেই প্রতিষ্ঠা আজও 53-54 বছরে স্বাধীন বাংলাদেশে হয় নাই। গত ১৫ বছরে ফ্যাসিস্ট হাসিনার আমলে আসাদের চেতনার স্বপ্নভঙ্গ হয়েছে উল্লেখ করে তার পরিবারের সদস্যরা জানান, ২৪-এর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনই আসাদের চেতনা। নতুন প্রজন্মের কাছে আসাদকে তুলে ধরতে পাঠ্যপুস্তকে তার স্থান চান তারা। আসাদ দিবসকে জাতীয়ভাবে পালন করা হোক, এটা আমাদের দাবি। আরেকটা দাবি হলো যে আসাদ কলেজ যেটা আছে সেই কলেজটিকে আপাতত বিশ্ববিদ্যালয় না করতে পারলে বিশ্ববিদ্যালয়ের কলেজ করা হোক। হাসিনা ফ্যাসিবাদী, হাসিনার শক্তি বিরোধী এবং ভারতীয় আধিপত্যবাদ বিরোধী যে মানসিকতা, যে চেতনা, রাজনৈতিক চেতনা, তাদেরকে নিয়ে আমাদের আজকে বিপ্লবী সরকার গঠন করতে হবে। শহীদ আসাদের স্মৃতিস্তম্ভে ফুল দেয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এ সময় শহীদ আসাদের স্বপ্ন বাস্তবায়নে বিএনপি কাজ করবে বলে জানান বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান। যত দ্রুত সম্ভব সংস্কারগুলি প্রায় শেষ, সে সংস্কার শেষ করে দ্রুত নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবে। এটাই শহীদ আসাদদের যে প্রত্যাশা ছিল, তাদের যে রক্তদান, সেই প্রত্যাশা পূরণ হবে, জনগণের সরকার কায়েম হবে। মানুষের মৌলিক অধিকার পূরণে শহীদ আসাদের চেতনা কাজে লাগাতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান শ্রদ্ধা জানাতে আসা জনতা। সাম্রাজ্যবাদী অন্যায় যুদ্ধের বিরুদ্ধে। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। ৬৯-এর গণ অভ্যুত্থানে শহীদ আসাদের ৫৬তম মৃত্যুবার্ষিকী এবং শহীদ আসাদ দিবস উপলক্ষে নরসিংদীর শিবপুরে ধানুয়ায় তার সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বিভিন্ন সামাজিক, রাজনৈতিক এবং সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা। শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি গণ অভ্যুত্থানে নিহত সকলের জন্য দোয়া করা হয়েছে।
সামাজিক এবং রাজনৈতিক সংগঠনের প্রতিনিধি এবং আসাদের সহযোদ্ধারা জানান ৬৯-এর অভ্যুত্থানে ১৯৭১ সালে বাংলাদেশ তৈরিতে যেমন ভূমিকা রেখেছিল ঠিক তেমনইভাবে আসাদের আত্মত্যাগের স্পৃহা নিয়ে ২৪-এ এসে স্বৈরাচারের পতন ঘটিয়েছে শিক্ষার্থীরা। স্বৈরাচার আইয়ুব খান পতনে আসাদের ভূমিকা এবং বিগত সময়ে জাতীয় পর্যায়ে আসাদের মূল্যায়ন নিয়ে নানা অভিপ্রায় ব্যক্ত করেছেন তারা। উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, আসাদের সহযোদ্ধা এবং বিএনপি নেতা আবুল হারিস রিকাবদার কালামিয়া, বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন, জেলা বিএনপির সদস্য সচিব মঞ্জুর এলাহি, মান্নান ভূঁইয়া পরিষদের সদস্য সচিব আরিফুল ইসলাম রেধা সহ অন্যান্যরা। যখনই মানুষ নির্যাতিত হয়, যখনই মানুষ বঞ্চিত হয়, যখনই মানুষ অধিকারের জন্য সংগ্রাম করতে যায়, তখন আসাদকে স্মরণ করে। রাইট, গণ-অভ্যুত্থানের যে সূত্রপাত, যেটা হাতির দিয়া, সেটা না ঘটলে হয়তো আইয়ুব শাহের পতন আরও ১০ বছর পিছিয়ে যেত। জুলাই আগস্টে যে ঐতিহাসিক ছাত্র গণ-অভ্যুত্থান হলো, সেই গণ-অভ্যুত্থানও আমরা দীর্ঘ ১৬ বছরের আন্দোলনের যে ফসল, যে শেখ হাসিনা ফ্যাসিস্ট সরকারের যে পতন হলো, যে পালিয়ে যেতে বাধ্য হলো, সেই আন্দোলনের পিছনে কিন্তু সেই তার অনুপ্রেরণা আমাদের কাজ করেছে। আসাদ অবহেলিত ছিল স্বৈরাচারী আওয়ামী লীগের সময়। তাছাড়া এই আসাদ কখনোই অবহেলিত না বাংলাদেশের মানুষের কাছে। স্বৈরাচারী আওয়ামী সরকার, তারা তো গণতন্ত্র বিশ্বাস করতো না। এই কারণেই কিন্তু শহীদ আসাদকে তারা যদি হাইলাইট করে নিয়ে আসে, তাদের অপমাননা হয়। রাজনৈতিক বন্দোবস্ত করতে না পারলে আগামীতেও দেশে স্বৈরাচার তৈরি হতে পারে, তাই সংস্কার না করে নির্বাচন দেওয়ার চেষ্টা হলে ছাত্র জনতা তা রুখে দেবে। সোমবার শহীদ আসাদ দিবস উপলক্ষে জাতীয় নাগরিক কমিটি আয়োজিত গণ অভ্যুত্থান থেকে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপের রাজনীতির রোডম্যাপ শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন জাতীয় নাগরিক কমিটির নেতারা। রাজনৈতিক দলগুলোর হুমকি ধামকির দিকে মনোযোগ না দিয়ে অন্তর্বর্তীকালীন সরকারকে সংস্কারের দিকে মনোযোগ দেওয়ার আহ্বান জানান তারা। বলেন, যারা ছাত্রদের পরিবর্তনের রাজনীতিতে হুমকি মনে করছে, তারাই সংস্কার ছাড়া নির্বাচন চাইছে। ফ্যাসিবাদী ব্যবস্থা বিলুপ্ত করতে দেশে একটি নতুন সংবিধান ও গণপরিষদ নির্বাচনের দাবিও জানান তারা। সংস্কার করে তারপর নির্বাচনে যেতে হবে, একটা গণতান্ত্রিক ব্যবস্থার অধীনে নির্বাচন হতে হবে, কারণ আদারওয়াইজ আপনি এই নির্বাচনটাকে একটা ফ্যাসিবাদী ব্যবস্থার অধীনে যদি নির্বাচন করেন, তাহলে কিন্তু আবারও এটা একটা নির্বাচনী স্বৈরতন্ত্র হবে, আর কিছু হবে না। বাংলাদেশের আপামর জনতা গ্রাম পর্যায় পর্যন্ত গিয়ে কথা বলে দেখে আসেন, সকলের কাছে একটাই কথা, পুরনো সংবিধান চলবে না, বাংলাদেশের জন্য অবশ্যই একটি নতুন সংবিধান প্রণয়ন করতে হবে। মত প্রকাশের স্বাধীনতায় কাউকে হয়রানি করা যাবে না বলে মন্তব্য করেছেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে রাজধানী মগবাজারে দৈনিক সংগ্রামের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে তিনি মন্তব্য করেন, ফ্যাসিবাদ সরকারের আমলে অনেকেই মত প্রকাশের স্বাধীনতা থেকে বঞ্চিত ছিলেন অভিযোগ করে জামায়াত আমির বলেছেন, ফ্যাসিবাদ সরকারের আমলে প্রকৃত সত্য প্রকাশিত হয়নি, এ অবস্থায় এখনো কিছু কিছু ক্ষেত্রে রয়েই গেছে। তবে এখন নির্যাতিত সাংবাদিকের পাশে থাকবে জামায়াত। গণমাধ্যম কর্মীরা সাদাকে সাদা আর কালোকে কালো বলবে। প্রতিবেদনে সাংবাদিকের ব্যক্তিগত মত প্রকাশ পাবে না বলেও শফিকুর রহমান আশা ব্যক্ত করেন। জাতির বিবেক হিসেবে যদি সাংবাদিকরা ভূমিকা পালন করতেন, তাহলে ফ্যাসিবাদী সরকার জাতির ওপর চেপে বসতে পারতেন না বলে অভিযোগ করেছেন জামায়াত আমির। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া চেয়েছেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মদিন উপলক্ষে মেহেরপুরে কম্বল বিতরণ কর্মসূচিতে অংশ নিয়ে সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী বেগম জিয়ার সুস্থতার জন্য সবার কাছে দোয়া চান তিনি। একই সাথে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে এনে বিচার করার দাবি জানান ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। এর আগে জেলার মোহাম্মদপুরের গাংনীতে ফার্স্ট চয়েস মডার্ন স্কুল, হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা আয়োজিত নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। এ সময় ওই প্রতিষ্ঠানের একটি নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ হয়ে বিদেশে চিকিৎসাধীন অবস্থায় যেতে পেরেছেন। এই খুনি ফ্যাসিস্ট হাসিনার পতনের পর ওনার চিকিৎসার ব্যবস্থা হয়েছে। আপনারা ওনার জন্য দোয়া করবেন, যাতে উনি সুস্থ হয়ে বাংলাদেশে ফেরত এসে আমাদেরকে আবার নেতৃত্ব দিতে পারে। আর এই ফ্যাসিস্ট খুনি হাসিনা, এই গণহত্যাকারীকে যাতে আমরা বাংলাদেশের মাটিতে এনে তার বিচার। আরো কিছু খবর নিয়ে এখন থাকছে একটি ডেস্ক রিপোর্ট।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 89তম জন্মদিন উপলক্ষে সিরাজগঞ্জে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে জেলা বিএনপি। পৌরভাসানী মিলনায়তনে এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহের হালুয়াঘাট ও ধোবাউড়ায় দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করে বিএনপি ও সহযোগী সংগঠন। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স। গণতন্ত্র ও অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে শহীদ জিয়ার অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সাথে স্মরণ করবে। ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য আসলাম মিয়া বাবুল, হানিফ মোহাম্মদ শাকির উল্লাহ সহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এ সময়। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের হোল্ডিং ট্যাক্স এবং ট্রেড লাইসেন্স ফি আদায়ের জন্য একটি সমঝোতা স্মারক সই করেছে ঢাকা ব্যাংক পিএলসি। রাজধানীর গুলশানে নগর ভবনে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন ঢাকা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মোহাম্মদ মারুফ এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুদ আলম সিদ্দিক। অনুষ্ঠানে নিরবচ্ছিন্ন ও সময়োপযোগী ব্যাংকিং সেবা প্রদানের প্রত্যয় ব্যক্ত করে বক্তব্য দেন প্রতিষ্ঠানটির উপব্যবস্থাপনা পরিচালক শেখ আব্দুল বাকির। ঢাকা ব্যাংকের লায়াবিলিটি অ্যান্ড ক্যাশ ম্যানেজমেন্ট ইউনিটের প্রধান মোসলে সাদ মাহমুদ, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান সমাজ কল্যাণ ও বস্তি উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ মামুনুল হাসান সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন এ সময়। প্রশিক্ষিত বাহিনীগুলোর মতোই মাদক নির্মূলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আরও শক্তিশালী ভূমিকা রাখবে বলে জানিয়েছেন সংস্থাটির অতিরিক্ত মহাপরিচালক মোহাম্মদ ইউসুফ। সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সকালে এক আলোচনায় তিনি বলেন, পরিবার থেকেই মাদকের বিরুদ্ধে অবস্থান নেয়ার শিক্ষা দেয়া জরুরি, বিশেষ করে উঠতি বয়সীরা যাতে মাদকে জড়াতে না পারে সেজন্য পারিবারিক শিক্ষার ওপর জোর দেন মোহাম্মদ ইউসুফ। অনুষ্ঠানে অন্য বক্তারা শিশু কিশোরদের শিক্ষার পাশাপাশি খেলাধুলায় ব্যস্ত রাখার প্রয়োজনীয়তা তুলে ধরেন। চন্দনাইশের সাবেক উপজেলা চেয়ারম্যান জসিমউদ্দিন আহমেদের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন হয়েছে চট্টগ্রাম জেলা পরিষদের সামনে। এতে মহল মার্কেটের ব্যবসায়ী কর্মচারী সহ স্থানীয়রা বলেন, গেল নির্বাচনে আওয়ামী লীগের দোসর আবু আহমেদ জুনুকে 18,000 ভোটে হারিয়ে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকে তার বিরুদ্ধে শুরু হয় নানা ষড়যন্ত্র। দীর্ঘ প্রবাস জীবনে জসিমউদ্দিন দেশে বিদেশে এলাকার অনেকের কর্মসংস্থান করেছেন। মানববন্ধনের পর লালদিঘি হয়ে বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেন জসিমউদ্দিনের ছোট ভাই মাহমুদুল ইসলাম সহ মহল মার্কেটের ব্যবসায়ী কর্মচারী ও স্থানীয়রা। আশুলিয়ার 83 নম্বর গোরাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়েছে। এর উদ্বোধন করেন সাভার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেওয়ান মোহাম্মদ মঈনুদ্দিন বিপ্লব। স্কুলের অ্যাডহক কমিটির সদস্য ও শিক্ষক অ্যাডভোকেট মোহাম্মদ জিল্লুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা 19 আসনের সাবেক সংসদ সদস্য ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক মোসাম্মদ রাওয়ানা মার্জিয়া, শিক্ষক শিক্ষার্থী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বাংলা ভিশন নিউজ ডেস্ক। ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে বদলে যাচ্ছে পুলিশ, র্যাব আনসারের পোশাক, মানসিকতা বদলের আহ্বান, সীমান্তে ব্যবহারের জন্য কেনা হচ্ছে সাউন্ড গ্রেনেড, টিয়ার শেল। বিএনপি পুনর্গঠনের কাজ চলছে, জনগণের সমর্থন পেলে দেশ পুনর্গঠনের প্রত্যয় ব্যক্ত করলেন তারেক রহমান। মানুষের দীর্ঘদিনের ভোট দিতে না পারার আক্ষেপ ঘোচাতে চান সিইসি, নিবন্ধন থেকে কেউ যেন বাদ না পড়ে নির্দেশ কমিশনারদের। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে মেডিকেলে কোটায় পাশ করা 193 জনের ফলাফল স্থগিত, যাচাই বাছাইয়ের জন্য কালকের মধ্যে সনদ জমা দেওয়ার নির্দেশ। যুক্তরাষ্ট্রের 47তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ডোনাল্ড ট্রাম্প, 4 বছর পর ফের অধিষ্ঠিত হলেন দেশটির সর্বোচ্চ পদে। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com, facebook.com/banglavishnnews, সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। সঙ্গে থাকায় সবাইকে ধন্যবাদ। শুভরাত্রি।